ফের বহুতলে বিপদ। বাঘা যতীনের পর এবার ট্যাংরায় বাড়ি হেলে গিয়ে বিপত্তি। আতঙ্কে অনেকেই ঘরছাড়া। বহুতলটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সব কটা এখানে যত খ্রিস্টবার রোডে বাড়ি আছে বিল্ডিং। বাঘা যতীনের পর এবার ট্যাংরা। কয়েকদিন আগেই হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি ঘটে বাঘা যতীনের। গোড়া থেকে ভেঙে যায় বহুতলটি। এবার ট্যাংরায় হেলে পড়েছে বহুতল। বাঘা যতীনে বাড়ি বিপর্যয়ে পুরসভার 2 ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। অনেকেরই প্রশ্ন, পুরসভার ইঞ্জিনিয়াররা কিভাবে ছাড়পত্র দিচ্ছেন, কিভাবে এসব বহুতলের প্ল্যান পাস হয়ে যাচ্ছে। ট্যাংরার এই বহুতলটি তো মাত্র বছর 4 এর মধ্যে সেটা হেলে পড়েছে। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ট্যাংরার খ্রিস্টোফার রোড। এখানেই 5 তলা বাড়ি হেলে পড়েছে। স্থানীয়দের দাবি, দিন 3 আগেই বহুতলটি হেলে পড়ে। দুটো বাড়ির মাঝের অংশে আমরা মেপে দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে 3.5 ফিট জায়গা ফাঁক রয়েছে। আমি একদম রয়েছি 6 তলার উপরে এবং দুটো বাড়ির মধ্যে গ্যাপ দেখাবো যে হেলে পড়েছে কিভাবে সবুজ বাড়িটি। দুটো বাড়ির মধ্যে মেজারমেন্ট যদি আমি করি এখান থেকে 14 ইঞ্চি হিসেব মতো দুটো বাড়ির মধ্যে 5 ফিট অর্থাৎ 60 ইঞ্চি ফাঁক থাকার কথা বা দূরত্ব থাকার কথা, সেখানে 12 ইঞ্চি 14 ইঞ্চিতে গিয়ে সে বাড়িটির অবস্থান এখন ওপর দিকে। হেলে পড়ায় বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। আপনারা 11/2 খ্রিস্টমাস রোড, এই রোডের উপরে যে বাড়িটা আছে সেই বাড়িটা হেলে পড়েছে। এই বাড়িটা যারা লোকজন বসবাস করছেন তারা যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাকে খালি করে দেবেন। পৌরসভার আইন হচ্ছে, যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল, না যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমোলিশন নোটিশ দেওয়া। পুরসভার নিয়মে 2টি বাড়ির মধ্যে যে ফাঁক থাকা উচিত সেটা এখানে একেবারেই মানা হয়নি। হেলে পড়া বহুতলের পাশে তৈরি হচ্ছে আরেকটি বহুতল। 2টি বহুতল একেবারে গায়ে গায়ে। কিন্তু এরকম নিয়মের তোয়াক্কা না করে বহুতল হচ্ছে কিভাবে? ট্যাক্স বা মিউটেশন কিছু নেই। ট্যাক্স মিউটেশন আমাদের এখানে দিতে হয় না। তো তোরা ইলিগাল তো এটা। আমি তো প্রথম থেকে বলছি ইল্লিগাল। সব কটা এখানে যত খ্রিস্টবার রোডে বাড়ি আছে সব ইল্লিগাল। কয়েক মাস আগে গার্ডেন ব্রিজ, সম্প্রতি বাঘা যতীন। এবার ট্যাংরা, আবারও হেলে পড়েছে বহুতল। আতঙ্কে অনেকেই ঘর ছেড়েছেন। শিফটিং এর ব্যবস্থা ওনারা যেন করে দেয়। আমরা আমাদের করার ক্ষমতাই নেই। যেতেও কোনো আপত্তি নেই, আমাদের যেতে তো হবেই, বাঁচতে হলে যেতেই হবে। এই বাড়িটা যারা লোকজন বসবাস করছেন তারা যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাকে খালি করে দেবেন। এদিন পুরসভার তরফে মাইকিং করা হয়, বলা হয় বহুতল ছেড়ে দিতে হবে। এই বহুতলে 2 জন প্রমোটার, রজত, টাকলু, দুজনেই বেপাত্তা। নিউজ 18 বাংলা। ট্যাংরায় হেলে পড়েছে বাড়ি, আর সেই বাড়ি ভাঙার সিদ্ধান্ত পুরসভার। বহুতল ভাঙা হবে, তবে তার আগে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, কবে ভাঙা হবে? এবং ইতিমধ্যেই আমরা জানি পুরসভার তরফ থেকে এই বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা আবাসিক ছিলেন তারা কি বলছেন, তারা কোথায় যাবেন, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি জানতে পারছো তুমি? প্রিয়াঙ্কা, প্রথমে বলে রাখি, গতকালই কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছিল যে এই বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলা হবে। মেয়র ফিরহাদ হাকিম ডেমোলিশন অর্ডার হয়ে গেছে সেটা বলেছেন, এবং আজকে সেই ছবিটাই দেখাবো যে এই আমরা বাড়িতে রয়েছি, এখানে 2টো নোটিশ রয়েছে, পরপর 2টো নোটিশ রয়েছে। আর এই নোটিশের প্রথম নোটিশটা আমরা যদি দেখি তাহলে 411/2, আর এই 411 তার যে 2 ধারা, উপধারা, এই ধারাতে বলা হয়েছে যে এই বিপজ্জনক বাড়ি, এই বাড়িটিকে 3 দিনের মধ্যে খালি করে
দিতে বলা হয়েছে এবং এই নোটিশটি দেওয়ার পর আরও একটি নোটিশ একই সঙ্গে দেওয়া হয়েছে, কারণ এই বিপজ্জনক বাড়িটিকে কলকাতা পুরসভা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কেন ভেঙে ফেলবে? 411/4 এই 411 ধারা এবং 4 নম্বর উপধারায় বলা আছে কলকাতা পুরসভায় যে বিপজ্জনক যে বাড়ি হবে সেটা যদি জনস্বার্থে ভাঙতে হয়, অর্থাৎ সেই বাড়ি যদি এলাকার মানুষের পক্ষে বিপজ্জনক হয় তাহলে সেই বাড়িটি ভেঙে ফেলতে পারে কলকাতা পুরসভা। আর সেই মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিবারের যারা এখানে রয়েছেন প্রায় 13টি পরিবার, তাদের মধ্যে অনেকেই জিনিসপত্র নিয়ে গেছেন এবং সেই বাড়িটি দেখাবো। এখনো অনেকে রয়েছেন, কারণ এখনো 2 দিন সময় রয়েছে তাদের হাতে এবং তারা সকলেই জিনিসপত্র সরাতে শুরু করেছেন, কিন্তু এখনো এই বাসিন্দারা কিছু কিছু বাসিন্দা তারা রয়ে গেছেন। এবং যে প্রশ্নটা আসছে যে কেন এই বাড়িটি বিপজ্জনক হয়ে গেছে, অর্থাৎ হেলে পড়েছে। আমরা যদি দুটো বাড়ি দেখি, যে দুটো বাড়ির মাঝখানে এখনো কনস্ট্রাকশন হচ্ছে, একটি বাড়ি নির্মীয়মান বাড়ি, সেখানে এখনো কনস্ট্রাকশন হচ্ছে, ইট বালি পড়ে রয়েছে এবং তার যে পাশে পুরনো বাড়িটিও খুব বেশি নয়, অর্থাৎ বছর 2 হলো, তাতে সাধারণ যারা বাসিন্দা তারা ভেতরে ঢুকেছেন 1 বছর থেকে 2 বছরের মধ্যে এবং বাড়িটিও 4-5 বছরের পুরনো। অর্থাৎ এই বাড়িটি আমরা যদি দেখি যে দুটো বাড়ির মধ্যে সাধারণত ঠিকা জমিতেও যদি বাড়ি করতে হয় তাহলে প্রত্যেককে 2.5 ফুট করে ছাড়তে হয়। আর দুটি বাড়ির মধ্যে 2.5 ফুট 5 ফুট সেই যে সেই ছাড়টা থাকতে হয়, কিন্তু এই বাড়িতে কোনো মতেই সেই ছাড় তো নেই, তার অর্ধেক ছাড়ও দেওয়া হয়নি এবং সেই বাড়িটি যখন হেলে গেছে কার্যত দুটি বাড়ির মধ্যে একেবারে গা ঘেঁষাঘাষি হয়ে গেছে। পাশের যে বাড়িটি রয়েছে এই বাড়িতেও যেমন আমরা দেখালাম যে সবুজ রঙের বাড়ি, সেখানে বিপজ্জনক নোটিশ কলকাতা পুরসভার জলজল করছে এবং পুরসভা আরো 2টি নোটিশ দিয়েছে বাড়িটি খালি করতে এবং বাড়িটি ডিমোলিশন করা হবে, জনস্বার্থে ডিমোলিশন করা হবে। সেই নোটিশ যেমন দিয়েছে, তেমনি এই যে সাদা বাড়ি সেই বাড়িটিও বেআইনি নির্মাণ হয়েছে বলে 401 নম্বর ধারায় কলকাতা পুরসভার যে ধারা রয়েছে বিল্ডিং বিভাগের বিল্ডিং রুলস, তাতে 401 নম্বর ধারায় তাকে নোটিশ দেওয়া হয়েছিল প্রমোটারকে, বিল্ডারকে, যে এই বাড়িও যে কোন রকম ছাড় এবং উপরতলায় বেআইনি নির্মাণ করা হয়েছে এবং সেই জন্য এই বাড়িটিরও আংশিক বা পুরোটাই ভেঙে ফেলার সিদ্ধান্ত হতে পারে। তবে এই বাড়িটি ভেঙে ফেলার আগেই যে বাড়িটি বিপজ্জনক বাড়ি রয়েছে সেই বাড়িটি আগে ভাঙা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। অনেক ধন্যবাদ। আসি পরের খবরে। আরজি করে ধর্ষণ খুনে যাবজ্জীবন, নিম্ন আদালতের এই সাজাকে চ্যালেঞ্জ, ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের। এতে সিবিআইয়ের আপত্তি। তাহলে কি সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চায় না কেন্দ্রীয় এজেন্সি? এই প্রশ্ন উঠতেই চাপে পড়ে সিবিআই সুরবদল। মৃত্যুদণ্ডের দাবিতে এবার তারাও কলকাতা হাইকোর্টে আবেদন করল। আরজি করে ধর্ষণ খুনে ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা হয়েছে সঞ্জয় রায়ের। যাবজ্জীবন সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য। তাতে আপত্তি সিবিআইয়ের। বুধবারের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেন, লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও একই ধরনের আবেদন হয়েছিল। তখনই পরিষ্কার হয়ে যায় এরকম ক্ষেত্রে একমাত্র সিবিআই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারে। তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, লালু প্রসাদের মামলার সঙ্গে আরজি কর মামলার পার্থক্য আছে। এক্ষেত্রে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে প্রথমে অভিযোগ জানানো হয়, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে রাজ্যের পুলিশ, তাতে তদন্তও হয়। পরে সিবিআইয়ের হাতে মামলা যায়, নতুন করে সিবিআই এফআইআর করে। সিবিআইয়ের হাতে তদন্তভার যায় কারণ এক্ষেত্রে কিছু সরকারি অফিসার যুক্ত থাকতে পারে বলে সন্দেহ ছিল। এই ঘটনার তদন্ত থেকে কোনোদিনই বাইরে ছিল না রাজ্য, তাই রাজ্য সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছে। আরজি করের ঘটনায় ফাঁসি না হয়ে যাবজ্জীবন হওয়ায় অনেকেই ক্ষুব্ধ। প্রশ্ন উঠেছে, সিবিআই এতদিন ধরে তাহলে কি তদন্ত করলো? ফাঁসির সাজা হওয়ার মতো তথ্য প্রমাণিত তারা জোগাড় করতে পারলো না। অনেকেরই মত, সিবিআই তদন্তে খামতি থাকার কারণেই ফাঁসির সাজা হয়নি। সেটা যাতে হয় তার জন্য হাইকোর্টে গিয়েছে রাজ্য। এতেও আপত্তি সিবিআইয়ের, যা দেখে অনেকেরই প্রশ্ন, সিবিআই কি তাহলে দোষীর ফাঁসির সাজা চায় না? রাজ্য চাইছে ফাঁসির সাজা, সমাজের বিভিন্ন স্তরের মানুষও তাই চাইছে। এই চাওয়াতেও সিবিআইয়ের আপত্তি কেন? এইসব প্রশ্নে চাপ বাড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর। চাপে পড়ে তখন সুর বদল। এবার রাজ্যের পথেই সিবিআই। সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এবার সিবিআই ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। নিউজ 18 বাংলা।